ভিপি নূরের হক নূর হামলার শিকার হয়েছেন, চরমভাবে আহত তিনি। তার ব্রেইনে এখন রক্তক্ষরণ হচ্ছে। আপনারা যদি আমাদের কথা শুনতেন, আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই। সেনাপ্রধান যে কথা শুনে না, ডিজিএফআই যে এগুলো করে, এগুলো আমরা বলি নাই। আপনারা তখন বলেছেন, এগুলো বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা, আমি আর নাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই, তাই নাকি নুরুল হক নুরু? এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে, সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো। গত 3 মাস আগে বলেছিলাম যে আগামী সংসদ নির্বাচনে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করবে ভারতীয় ররা, যেরকম ভাবে নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে বেনজির ভুট্টোকে হত্যা করা হয়েছিল পাকিস্তানে। এর পরে আরেকটি ভিডিওতে আমি 6 ঘন্টা আগে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেলের কাউকে অথবা ছাত্র দলের প্যানেলের কাউকে হত্যা করে তারপরে বন্ধ করে দেওয়া হবে ডাকসু নির্বাচন। এই কথাটা বলার 6 ঘন্টা পরে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে হত্যা করার জন্য হামলা করা হয়েছে। 24 ঘন্টার আলটিমেটাম, নূর এবং নূরের শতাধিক নেতা কর্মীর উপর এইভাবে আক্রমণ করেছে, যারা এইভাবে তাদেরকে আহত করেছে, তাদেরকে জবাব দিয়ে তারা আনতে হবে। নূরের উপর যে হামলাটা হয়েছে, আমি ভিডিও তো একটা দেখলাম, পুলিশ এবং সেনাবাহিনী আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে যে সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে, বা তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখ নেই। দর্শক, সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। যেই নূর জুলাই অভ্যুত্থানে প্রথম সারিতে ছিলেন, যিনি কিনা এই জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনার সময় তাকে দিনের পর দিন ছাত্রলীগ পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার হতে হয়েছে, একাধিকবার গুমের শিকার হতে হয়েছে। আমরা মনে করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পর সেই বিপি নূর তিনি মুক্ত স্বাধীনভাবে চলবেন, কিন্তু আজকে ন্যাক্কারজনকভাবে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তার উপরে হামলা করা হলো। ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। ভিপি নুরুল হক নূর আহত। ভিপি নূরের যে দৃশ্য আমাদের সামনে আসলো, আপনারা অলরেডি দেখেছেন যে ভিপি নূর রক্তাক্ত, তার চেহারার যে অবস্থা হয়েছে, এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন, অপ্রত্যাশিত। নুরুর অনেক ফ্রড আছে। ফাইনাল শেষ কথা হলো, নুরু একজন জুলাইয়ের যোদ্ধা। এজন্য নুরুর জন্য মন কাঁদে, ভিপি নুরুল হক নুরুর জন্য মন কাঁদে। তিনি কিন্তু একজন জাতীয় ব্যক্তিত্ব। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, মানুষ তাকে গ্রহণ করেছে। অনেক ভুল ত্রুটির কারণে তিনি মানুষের মন থেকে সরে গিয়েছেন, কিন্তু মানুষ তাকে একটা পর্যায়ে গ্রহণ করেছে। তবে হামলা নিয়ে অনেকে অনেক কথা বলছে, কত রকম কথা শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ফাইনাল কথাটি আমি বলবো শেষে। 1 নম্বর শোনা যাচ্ছে যে সেনাবাহিনীকে স্পষ্ট দেখা গেছে বিপি নুরুর উপরে হামলা করেছে। এটাকে অনেকে বলছে সংঘর্ষ। সংঘর্ষ কি ভাই? 2 পক্ষ যখন মারামারি হয় সেটা হলো সংঘর্ষ, আর এক পক্ষ যখন মারে সেটা হলো আক্রমণ। তো এই আক্রমণ যখন প্রমাণিত হয়ে গেল, তখন বলছে কি নুরুর দলের উপরে হালকা লাঠিচার্জ করেছে। আসলে কি এটা লাঠিচার্জ ছিল? এটা অতর্কিত হামলা, পরিকল্পিত হামলা। একতরফা আক্রমণ ছিল, এটা একতরফা। এখন জাহিদ আছে না, ডাক্তার জাহিদুর রহমান, বিশিষ্ট সুশীল, সে এটার একটা বয়ান তৈরি করছে। হইতে পারে সে বলছে এটা সেনাবাহিনীর ট্রেনিং এর অংশ। সেনাবাহিনী ডাইরেক্ট হামলা করে, এ কারণেই সেনাবাহিনী তো আর ইন্টারনাল সমস্যা সমাধানের জন্য তৈরি না। এই কারণে সময় বাঁচানোর জন্য সেনাবাহিনী অতর্কিত হামলা করেছে। এটা হলো জাহিদের কথা। এবং আরেক কেউ বলে যে সেনাবাহিনীর ভিতরে যে বিশাল একটি অংশ আছে, আওয়ামীপন্থী ক্ষোভ আছে তাদের, তারাই এখানে নুরুর উপরে হামলা করেছে। আর আরেকটি পক্ষ বলছে সেনাবাহিনীর ভিতরে যে ভারতীয় অংশ প্রশিক্ষিত, তারা ধারণা করছে নুরুর দল হয়তো বা জাতীয় পার্টিতে হামলা করতে পারে। জাতীয় পার্টির অফিস রক্ষা করার জন্যই সেনাবাহিনী এখানে গিয়েছে, আগাম নুরুর উপরে হামলা করেছে। কারণ জাতীয় পার্টি ভারতের একটি বৃহৎ শক্তি বাংলাদেশের ভিতরে, এবং আওয়ামী লীগকে ফেরাতে হবে জাতীয় পার্টির মাধ্যমে। তো জাতীয় পার্টিকে যদি টিকিয়ে রাখা না যায়, তাহলে আওয়ামী লীগকে ফিরানোর
যে প্ল্যান সেটা ভণ্ডুল হয়ে যেতে পারে। ওয়াকারের প্ল্যান, এই ওয়াকারের নির্দেশনা অনুযায়ী ভিপি নুরের উপরে হামলা করেছে। এটা হলো একটি পক্ষের কথা, আনঅফিসিয়াল। তা এই বক্তব্যটি ফ্যাসিবাদী মিডিয়াতে আনে নাই। এখন আপনাদেরকে একটি প্রশ্ন করি, ধরেন তারেক রহমান দেশে আসলো, বিএনপির পল্টন কার্যালয়ের সামনে তারেক রহমানকে ধুবাইয়া পিটাইলো সেনাবাহিনী, সাপোজ ধুমসে পিটাইছে, বিএনপি কি করবে? কিছু করার আছে? ভারতের কাছে বিচার দিবে? কিছু করার, বিএনপি কিছু করতে পারবে? ধরেন তারেক রহমানকে ধুমায়া পিটাইছে একদম সেনাবাহিনী, হাড়গোড় ভেঙে দিছে রাস্তার সাথে, একটা পা ধরেন কেটে ফেলছে, বিএনপি কি করবে? কিছু করার আছে? নাই। কারণ যেই সেনাবাহিনী তখন বিএনপি তারেক রহমানকে পিটাইছে তারা এখনো আছে মাইন্ডেড। বিএনপি ক্ষমতায় যাবে? ধরেন দুলুকে বা এই যে শাহেদ আলমকে, ধরেন শাহেদ আলমকে বিজয়নগরের মোড়ে এমন পিটাইছে, শাহেদ আলম এখন হাঁটতে পারে না, তিন রাস্তার মাঝখানে পড়ে আছে, কেউ ধরছেও না তাকে, চারিদিকে জ্যাম লেগে গেছে। বিএনপি কিছু করতে পারবে? পারবে না। ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কক্সবাজার বিচের সামনে দুমসে সেনাবাহিনী পাড়াইছে, থাপড়াইছে, এখন কিছু করতে পারবে? বিএনপি কিছু করতে পারবে না। নুরুকে যেভাবে পিটাইছে ঠিক সেভাবে পিটাইতে পারবে। ধরেন একটা ভোট হয়েছে, ভোটের পর তারা বিএনপি জিতছে, এখন সবাই ভাবছে তারেক রহমান তো এখন আসতে পারছে না, আমরা ফখরুলকে মারবে না সেনাবাহিনী, ফখরুল ভারতের লোক, হ্যাঁ ফখরুল প্রধানমন্ত্রী বানালেন, ফখরুল প্রধানমন্ত্রীর শপথ নিছে, আর এইদিকে সংসদের বাইরে সালাউদ্দিন আহমেদকে বা আপনার ধরেন ছাত্র দলের সভাপতিকে খিচায় পিটানো দিছে, জিয়া উদ্যানের গেটে ব্রিজের সামনে খিচায় পিটানো দিছে। বিএনপি কি করবে? কোনো করার কিছু সুযোগ আছে? কোনো সুযোগ নাই, সে অ্যাবিলিটি নাই বিএনপি। ধরেন সেই সংসদে জামায়াত 100টি আসন পাইছে, সেখান থেকে বের হওয়ার পর জামায়াতের যে সংসদীয় দলের নেতা হিসেবে শপথ নিয়েছে তাকে গুলি করে মেরে ফেলছে বিজয় সরদিন মোড়ে সেনাবাহিনী, এইভাবে কাছ থেকে গুলি করে মেরে ফেলেছে। জামাত কি করবে? ধরেন শিবিরের সভাপতিকে মেরে ফেলছে, কেন্দ্রীয় সদস্য 2 জনকে মেরে ফেলছে, শিবির কি করবে? কিছু করতে পারবে না। কারণ শেখ হাসিনার নির্দেশে আগে যারা মারত তারা এখনো আছে, আর এই মৃত্যুগুলোকে যেসব সাংবাদিকরা বৈধতা দিত সেই চ্যানেলগুলো এখনো আছে, সেই চ্যানেলের সেই সব ফ্যাসিবাদী সাংবাদিকরা এখনো আছে, তারা এই মৃত্যুকে বৈধতা দিয়ে দিবে। যাই হোক, এই যে আপনারা উত্তর দিবেন, এটা কি লাঠিচার্জ ছিল, নাকি দুই পক্ষের সংঘর্ষ ছিল, নাকি মব ছিল, নাকি লাঠিচার্জ ছিল, দুই পক্ষের সংঘর্ষ ছিল, নাকি সেনাবাহিনীর পুলিশের লাঠিচার্জ ছিল, নাকি প্রহার ছিল, একতরফা প্রহার, নাকি পরিকল্পিত ছিল? কিন্তু সেনাবাহিনী যে লিখিত আইএসপিআর যে লিখিত নোটিশ দিয়েছে, বলছে এখানে মব সৃষ্টি হয়েছে, মব সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর এই লেখাটা কি সত্য? আপনারা লিখবেন যে নাকি এই পর্যন্ত 6 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তাদের কাছে আমি মন্তব্যটা আশা করি। যারা 2 মিনিট 3 মিনিট দেখেছেন তারা তো আসলে ভিডিওর মেইন ইয়েটা বুঝতে পারবে না। সেনাবাহিনীর বা আইএসপিআর এর এই নোটিশ বা ওয়াকারের এই নির্দেশ দেওয়ার নোটিশ আপনি কি বিশ্বাস করেন কিনা? এরপরে দেখেন এই বিষয়ে যে 5টি জিনিস সত্য, তা হলো সেনা পুলিশ মিলে অতর্কিত হামলা করেছে, অপরিকল্পিতভাবে প্রহার করেছে। হ্যাঁ, বাংলা বললে মনে হয় যে কম অপরাধ, অ্যাটাক করেছে। এটা একটা টেস্ট কেস। এরপর এনসিপির লোকদেরকে পিটাবে, জামায়াতকে পিটাবে, বিএনপিকে পিটাবে। জামায়াত, বিএনপি, এনসিপি রেডি থাকো, হামলা মিস হবে না, মায়ের খেতেই হবে। অল্পতে আরাম পেয়ে গেছো, পেটে চর্বি জমেছে, পাশা ভার হয়েছে, তোমাদের ভুলের কারণেই বারবার এদেশের মানুষের জীবন হারায়। বাংলাদেশে যত হত্যা নির্যাতন হচ্ছে সবগুলো এই রাজনৈতিক ব্যর্থতার কারণে। একটা শুয়োরের বাচ্চা, কোন শুয়োরের বাচ্চা দেখেন, কোন যে কটা রাজনীতি করে কোন শুয়োরের বাচ্চা যদি দেখেন, কেউ বলেন বিডিআর পক্ষে। বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত, ভাই গত সপ্তাহের কথা বলি, একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত 16 বছর ছিল এইভাবে, এই 5 তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে, 1 বছর হয়ে গেছে ফিরে আসে না, এখন সে চলে যাবে। সে বলে না, আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না, তুমি এখন যেহেতু বের হতে পারো না, আর জীবনে বের হতে পারবে না। কিভাবে প্রতিটা জায়গায়
এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি। আরে ভাই, আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের যা ফেলে গেছে এগুলি আপনি এগুলির দাবিদার। তারা এই দেশে জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে, এটা গণিমতের মাল। এই মাল আপনি খান, যেমনি পারেন খান, আমার কোনো সমস্যা নাই। সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে। একজন বিদেশে এই ইন্ডিয়াতে বসে আছে, তার ব্যবসায় দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম, তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন, বিএনপির এক নেতা। কেন ভাই, তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে নেন, আপনি না করেন তো কেউ, আপনি তাদেরকে বাঁচাচ্ছেন। এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করে। যদিও নূরের যে ঘটনা এটা নূরেদেরই কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি। ধরেন 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের বাঁচছে, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, আমি ধরেন বিডিআর এর বিচার চাই, এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু, আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে, আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য। আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে, তো তারা বলেছে আমি হুমকি। এরপরে 32 নম্বর, এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন, এই নূর নিজে বক্তব্য দিয়েছেন, বিশাল জ্বালাময় বক্তব্য। 32 নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে। মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায়, তাহলে 5ই আগস্ট একটা মব ছিল, ওটা তো আইন মেনে করা হয়নি, তাই না? এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার, আপনি যদি সেটাকে মব বলেন, আর যদি না বলেন, যদি বিপ্লব বলেন, তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে। বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না। বিপ্লবীরা করছে গতকালকের এই 2 দিন আগের যে ঘটনা, লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল, সেখানে পুলিশ গিয়েছিল, নুরুল সাহেব আপনি গিয়েছিলেন, বিএনপি গিয়েছিল, জামাত গিয়েছিল, এই মব গিয়েছিল। মব যে তাদেরকে ধরেছে, এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন। যাদেরকে আপনারা এখন মব বলে, তারপরে হ্যাঁ যারা দখল করছে, চাঁদাবাজি করছে, সেটাকে আপনি ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায়, তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা, আনসাররা যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল, কি হতো যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো, সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো? এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে, এরাই তো রাস্তায় নেমে আসে, সব দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে। তো 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে, পুলিশের দায়িত্ব পালন করেছে, থানা বন্ধ ছিল, এগুলো এই বিপ্লবীরা করেছে। আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি। আমি নুরুর ব্যাপারে 2-1 কথা বলি। আমার ভিডিওতে অনেক বাজেভাবে বলেছিলাম, অনেক কিছু ছিল, সেটা আনতে চাই না, ছোট করে একটু বলতে চাই। আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাজুল ভাইরে চেনেন? যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে, তাজুল ভাইকে জিজ্ঞেস করেন, উনি বসার 1 সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন। তাজুল ভাইকে সেটা বলেছেন, তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না, এটা এইভাবে করা যাবে না, এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে। নুরু তাকে বলেছে লাথি দিয়ে চেয়ার থেকে উঠাই দিবে। তাজুল ভাইয়ের সাথে কথা বলেন, তাজুল ভাই আমার জানাইলো ভাই এই পেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই, এটা একটু দেখেন তো। আমি একটা পোস্ট করলাম ফেসবুক, আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন, যে নুরু তোমার 1 ঘন্টা সময় দিলাম, তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা, তুমি কলিজায় হাত দিয়েছে, এরকম একটা পোস্ট করে তারপরে দিলাম। 15 মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম, আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম, ঘটনা শেষ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা আপনি তাকে দেখেন না, তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এটাকে বলতে পারবেন? এটা বলতে পারবেন না। স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন, যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিল না, তিনি নিজে থেকে তার নিজের কাছে যাচ্ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন। সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন। এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই, তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। ওইখানে গিয়েছেন, তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন। একজনকে নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে, তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, তাকে গ্রেপ্তার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন। এই নুরু বলেছেন, এই নুরুর দল বলেছে তাদের প্রায় 200-250 পোলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে। তো পরে সেই ঘটনা আমি তো জানি না, আশা মনে করলাম হয়তো সত্যি বোধহয় এরকম কিছু হবে। পরে সেই ছেলে, সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো, ভাই এই ব্যাপার। তো আমি সেটা বললাম, ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না, এটা প্রমাণ কি? ভাই আমি যাকে ট্রিটমেন্ট দিতে গেছি সে আপনাকে বক্তব্য দেবে। আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বললাম, আপনারা সবাই তাকে চেনেন, যার মুখ পুরো ওই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে, সেই ছেলেটা, তার বক্তব্যটা শুনেন সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে যে ডাক্তার কাজ করেছেন, সেই ডাক্তার হচ্ছেন স্বাস্থ্য ওষুধের ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুল হাসান। ইনি আমাকে নিয়ে এপিসেশন যাইতে রাশিয়া আমার সাথে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। তো আমি এখন শুনতে থাকছি ওনার নামে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছেন, উনি নাকি কোটি টাকা রাশিয়া সাবস্ক্রাইব করেছেন। আবার শুনতে চাইছি উনি নাকি বাংলাদেশে আসবেন না, তাই আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছেন। কিছু ভাই থাকেন যারা মিথ্যা অপরাধ করেছেন। আমি চাই এসব দেশ এখন দেখতে বই দিকাই যে তারা জেনারেল মানুষকে কাটতে দিতে বরখাস্ত করার আগে যেন থেকে ঠিকমতো কিছু নিয়ে কাটতে, কারণ এই কিছু দিকে চুপ করলাম, তাহলে এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। আচ্ছা, এবার আপনারা চিন্তা করেন, একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের করলো, আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকের দেবে না, এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম দিয়ে তারপরে মব সৃষ্টি করে, তাহলে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য। এটাকে বলে মব। আমরা মব করি নাই। আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয়, আমরা ওই ফেনীর 16 জন মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয়, এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয়, তাহলে আমরা মব করেছি। জিজ্ঞেস করেন নুরু সাহেব, আপনি তো রাজনীতিবিদ, আপনি দেশের মানুষের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল, যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যান ফারাবির কাছে যান, যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে 5 তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক রাখা হয়েছে, প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মবকারীর ছোঁয়া আছে, যা খোঁজ নেন সেই আলেমদের কাছে। আমরা হচ্ছে মব সৃষ্টিকারী। নুরু আপনারা চিনেও না মনে হয়, এই যে জীবনে কোনোদিন কথা বলেন এই ফারাবি বের হয়েছে, গত সপ্তাহে বের হয়েছে, ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন 2 টাকা দিয়ে সাহায্য করেছে কিনা। আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই, আমরা এখানে লেবার, এটা নিয়ে সে প্রশ্ন দেয়, আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে। আমি একা না, এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে, তুই তো আমাদের কষ্ট নাই তো, আমরা সারা জীবন টাকা পাঠাতে তোর এই করতাম। এখন এসে আপনি সুশীল সেজে গেলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মব সৃষ্টিকারী বানান, এভাবে করেছেন। এখন আমরা তো ভাই, আমি ইলিয়াস হুসাইন, আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি, কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি। যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাদের কথা শুনতেন, আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই, সেনাপ্রধান যে কথা শুনে না, ডিজিএফআই যেগুলো করে এগুলো আমরা বলি নাই। আপনারা তখন বলেছেন, এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা, আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই, তাই নাকি নুরুল হক নুরু? এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে, সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা, এটা আপনাদের ফসল। একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়া দেখিনি। আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের যা ফেলে গেছে এগুলি আপনি এগুলির দাবিদার। তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে, এটা গণিমতের মাল। এই মাল আপনি খান, যেমনি পারেন খান, আমার কোনো সমস্যা নাই। সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে। একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে, তার ব্যবসায় দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম, তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন, বিএনপির এক নেতা। কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে নেন, আপনি না করেন তো কেউ, আপনি তাদেরকে বাঁচাচ্ছেন। এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে। যদি নাকি এই রাজনীতিবিদ শুয়োরের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো, তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো। একটা শুয়োরের বাচ্চা, কোনো শুয়োরের বাচ্চা দেখেন, কোনো যে কটা রাজনীতি করে কোনো শুয়োরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে পক্ষে কথা বলেছে, কেউ বলেন বিডিআর পক্ষে। বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত, ভাই গত সপ্তাহের কথা বলি, একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত 16 বছর ছিল এইভাবে, এই 5 তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে, 1 বছর হয়ে গেছে ফিরে আসে না, এখন সে চলে যাবে। সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না, তুমি এখন যেহেতু বের হতে পারো না, আর জীবনে বের হতে পারবে না। সেই লোক আকুতি জানিয়েছে, ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে, আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন, বিচার চান, এটা বিচার চাইতে পারেন না? এইটুক হ্যাডম যদি না থাকে তাহলে পালের রাজনীতি করার দরকারটা কি? আমি তো কিছু চাইনি আপনাদের কাছে, এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি, সেই জায়গায় আপনারা এখন নাই। আপনার সাথে আমি এক হবো কেমনে? আজকে নুরুর যে ঘটনা, নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই, আমরা তার পক্ষে ছিলাম না। আমার ভিডিওতে পেছনে যান, 2019 সালে যান, 20 সালে যান, যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি। সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নাই। আমরা যারা বাইরে আছে, তারা আমার যারা শত্রু বাইরে আছে, তারাও তোমার পক্ষে কথা বলেছে। তোমার তাদের প্রতি এইটুকু রেসপেক্ট রাখা দরকার, তুমি রাখতে পারো নাই। তুমি মাঝে মধ্যে এসে খোঁচাখুচি শুরু করো। এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি, দেশবাসীর জানা দরকার। যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলো কেন শোনেন, আফ্রিদির বাপ যেদিন আটক হলো, আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে। পুলিশ, সিআইডি, ডিবি, মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই, সব জায়গায় রেড দিচ্ছে। সারা রাত জেগে তারা কষ্ট করছে। ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু XYZ পুলিশের কর্মকর্তাকে ফোন দেন, ভাই ওনাকে ছেড়ে দেন। সব শেষ যখন তাকে রাখা হয়, নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনকে দিয়ে আপনাকে ফোন করাবো। আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আর কি করছিস কেন, এরা এই করলি কিসের জন্য? এরপর রাশেদ আমার ফোন দেয়, রাশেদের ফোন আর ধরে তারা একটা মেসেজ পাঠালেন, ভয়েস মেসেজ, আপনার চোর বারবার সেট চলে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে। তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে, আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে, পাড়ার পর পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে 1 নম্বর আসামি, শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে, মামলা এক্সিকিউট করে, প্ল্যানিং করে, এটা আলাদা আলাদা ধারায় তাদের ব্যাপারে শাস্তি হবে। বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে, যার দায় যতটুকু। সাংবাদিক আসামি হবে, যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনার পাশে যে 3 তারিখ পর্যন্ত তার পাশে থাকা, তাদের বিচার হবে, হইতে হবে, যার যতটুকু প্রাপ্য সেটুকু তার বুঝাইতে হবে। এখন আপনারা একজন টাকা দিবে, নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকের আনতেন, আপনি বলেন এখন আমরা 5 কোটি টাকার জন্য মাই টিভি তো দখল করতে মাই টিভির মালিকের ধরাইতে গেছি। এরপরে তার সাথীর ছেলেরা ধরা হইলো, সাথীর ছেলেরা ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাগবিতণ্ডা হচ্ছে না, আমি কিন্তু পাবলিক করি নেই, চুপচাপ আছি। আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো, সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে। আরে বেটা তুই আফ্রিদির খবর জানিস না? আফ্রিদি কি করেছে তুই জানিস না? আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে, রাহি ছাত্রলীগ করতো। রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয়, রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে, আমাকে দরকার হয়েছে, যদি নাও করানো হয়, সে যদি করেও থাকে, তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যদি মাপ চাইলি, শেখ হাসিনার যদি মা বললি, তাহলে তুই কি? অতএব হিসাব করতে হবে। নুরু ভাই, আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি, তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে।
আপনি বিএনপির উড়াই ফেলতে পারবেন? বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই। জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে, জামাত ইসলামের আমিরের পর্যন্ত আমি ছাড়ি নাই। আমার এত সম্মানিত লোক, আমি তারা ছাড়ি নাই, সন্তোষ শর্মাকে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।